আচ্ছা, একটা বেশ অবাক করা তথ্য দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, করা যাক। কিছু রিপোর্ট বলছে যে 2050 সালের মধ্যে নাকি পৃথিবীর অর্ধেক মানুষ চশমা পরবে। হুম এটাকে বলা হচ্ছে চশমার নীরব মহামারী। হুম তো আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব। একদম ঠিক। আমাদের আজকের আলোচনার মিশনটা খুব সহজ। চোখের ব্যাপারে আমরা যা যা শুনে বড় হয়েছি হুম তার কতটা সত্যি আর কতটা শুধুই ধারণা সেটা খুঁজে বের করা। ঠিক। লক্ষ্যটা হলো এই প্রচলিত ধারণা আর বিজ্ঞানের মধ্যেকার দেয়ালটা ভেঙে দেওয়া। মানে আমরা সবাই তো শুনেছি যে গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে। হ্যাঁ, ছোটবেলা থেকে শুনছি। আবার এখনকার দিনে সবাই চিন্তিত মোবাইল ফোনের ব্লু লাইট নিয়ে। এই সব কিছুর পেছনে আসল সত্যিটা কি সেটাই আমরা আজ খুঁজে দেখব। দারুণ, তাহলে চলুন শুরু করা যাক। এই যে মহামারী শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা তো বেশ গুরুত্বর শোনাচ্ছে। গুরুত্বর তো বটে। সোর্সগুলোতে দেখছি চীন, জাপান বা সিঙ্গাপুরের মতো দেশে প্রায় ৯০% মানুষের মাইনাস পাওয়ারের চশমা। ভারতেও সংখ্যাটা ৬০%-এর কাছাকাছি। এটা তো মানে ওমছম বেশি। হ্যাঁ, সংখ্যাটা শুধু বেশি নয়, এটা বাড়ছেও খুব দ্রুত। কিছু ভবিষ্যদ্বাণী তো এমনও বলছে যে এমন একটা দিন আসতে পারে যখন প্রায় ৯৯ থেকে ১০০% মানুষেরই মাইনাস পাওয়ারের চশমা লাগবে। বলেন কি? আর সত্যি বলতে এটাকে আটকানো প্রায় অসম্ভব, কারণ এটা কোনো রোগ নয়, এটা আসলে আমাদের শরীরের একটা অভিযোজন, মানে ইভলিউশন। এক মিনিট, অভিযোজন। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের শরীর স্বেচ্ছায় নিজেদের দৃষ্টিশক্তি খারাপ করছে? কিন্তু কেন? কারণটা বুঝতে হলে আমাদের কয়েক হাজার বছর পেছনে যেতে হবে। মানুষের চোখ কিন্তু মূলত তৈরি হয়েছিল দূরের জিনিস দেখার জন্য। আচ্ছা, শিকার করার জন্য। একদম। ভাবুন তো, আমাদের পূর্বপুরুষেরা খোলা প্রান্তরে শিকার করতেন। অনেক দূর থেকে শিকারকে লক্ষ্য করতে হতো। তখন চোখের পেশিগুলো থাকতো একদম রিল্যাক্সড। আর এখন আমরা ঠিক তার উল্টো জীবনযাপন করছি। ঠিক। মোবাইল, ল্যাপটপ, বই, সোশ্যাল মিডিয়া। আমাদের দিনের প্রায় পুরোটা সময়ই কাটে ১-২ ফুট দূরত্বের মধ্যে কিছু একটার দিকে তাকিয়ে। ঠিক ধরেছেন। আর যখনই আমরা কাছের জিনিস দেখি, চোখের ভেতরের পেশিগুলোকে অনেক বেশি পরিশ্রম করতে হয় ফোকাস করার জন্য। যখন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এটা চলতে থাকে, তখন মস্তিষ্ক একটা অদ্ভুত সংকেত পায়। মস্তিষ্ক ভাবে চোখের ডিফল্ট সেটিং তো দূরের জন্য, কিন্তু একে তো ব্যবহার করা হচ্ছে সারাক্ষণ কাছের কাজের জন্য। তাহলে চোখটাকেই বদলে দেওয়া যাক, যাতে কাছের কাজ করতে সুবিধা হয়। অবিশ্বাস্য! তার মানে আমার মস্তিষ্ক নিজেই আমার দূরের দৃষ্টিশক্তি খারাপ করে দিচ্ছে, কারণ আমি ফোন বেশি ব্যবহার করি। এটাই ঘটছে। এই সংকেত পেয়ে মস্তিষ্ক চোখের গঠন পরিবর্তন করার নির্দেশ দেয়। চোখের আকার বা দৈর্ঘ্য পেছনের দিকে বাড়তে থাকে। আমরা এটাকে বলি অ্যাক্সিয়াল ইলংগেশন। ও। আর চোখ যখনই ১ মিলিমিটারের সামান্য অংশ লম্বা হয়ে যায়, তখনই চোখে মাইনাস পাওয়ার চলে আসে। এই সমস্যাটাকেই বলে মায়োপিয়া। তার মানে এটা একটা শারীরিক পরিবর্তন? একদম। আর যেহেতু এটা একটা শারীরিক বা কাঠামোগত পরিবর্তন, তাই কোনো সাধারণ ব্যায়াম, খাবার বা যোগা দিয়ে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এখানেই তো সবচেয়ে বড় ভুল ধারণাটা চলে আসে, তাই না? বিশেষ করে স্ক্রিন থেকে বেরোনো ব্লু লাইট নিয়ে। ঠিক। বাজারে তো এখন ব্লু কার্ড চশমার ছড়াছড়ি। সবাই মনে করে এই আলোটাই চোখের সর্বনাশ করছে। এর পেছনের বিজ্ঞানটা কি? এটা সম্ভবত আধুনিক যুগের সবচেয়ে বড় মিথগুলোর একটা। খুব পরিষ্কারভাবে বলতে গেলে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে পরিমাণ ব্লু লাইট বের হয়, তা আমাদের চোখের 0% ক্ষতিও করে না। 0%? একদম। এটা প্রমাণিত। সত্যি বলতে, আমরা যদি দিনের বেলায় বাইরে যাই, সূর্যের আলোতে এর চেয়ে কয়েকশো গুণ বেশি ব্লু লাইট থাকে। সেটা তো আমাদের চোখের ক্ষতি করে না। কিন্তু ১ মিনিট দাঁড়ানি। বাজার তো এই ব্লু লাইট ফিল্টার চশমা দিয়ে ছেয়ে গেছে। কোটি কোটি টাকার ব্যবসা। তাহলে কি পুরো ব্যাপারটাই একটা মার্কেটিং কৌশল? বিষয়টা ঠিক তাই হয়ে দাঁড়িয়েছে। তবে এর একটা অন্য উদ্দেশ্য ছিল। কি রকম? এই চশমাগুলো আনা হয়েছিল মূলত আমাদের শরীরের সার্ক্যাডিয়ান রিদম বা ঘুমের চক্রকে ঠিক রাখার জন্য। রাতের বেলা স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে একটা ভুল সংকেত দেয় যে এখনও দিন। আচ্ছা, এর ফলে ঘুম আসতে দেরি হয়। ঠিক। এর ফলে মেলাটোনিন নামে যে ঘুমের হরমোন আছে, সেটা নিঃসরণ কমে যায়। ব্লু লাইট ফিল্টার এই সমস্যাটা কিছুটা কমাতে পারে। তার মানে এর সঙ্গে চোখের পাওয়ার বেড়ে যাওয়া বা চোখ খারাপ হয়ে যাওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই? একেবারেই নেই। বরং এর চেয়ে অনেক ভালো উপায় হলো ফোনের সেটিংসে গিয়ে আই কমফর্ট শিল্ড বা নাইট মোড অন করে রাখা। ওটাও তো স্ক্রিনকে হলুদ করে দেয়। হ্যাঁ,
এবং একই কাজ করে, কোনো বাড়তি চশমার দরকার হয় না। তাই আজকের দিনে দাঁড়িয়ে ব্লু লাইট ফিল্টার চশমা কেনাটা অনেকটাই অর্থের অপচয়। খুবই আকর্ষণীয় ব্যাপার। এটা আমাকে ছোটবেলার আরেকটা খুব প্রচলিত কথার মনে করিয়ে দিচ্ছে, গাজর খাও, চোখ ভালো থাকবে। হ্যাঁ, এটাও একটা দারুণ উদাহরণ। এই ধারণাটা আসলে কতটা সত্যি? এই ধারণাটার পেছনেও একটা নির্দিষ্ট কারণ আছে, কিন্তু সেটাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি। শুধুমাত্র ভিটামিন এর মারাত্মক অভাবে যদি কারোর রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয়, সেক্ষেত্রে গাজর অবশ্যই সাহায্য করে। কারণ গাজরে ভিটামিন এ আছে। বিটা ক্যারোটিন আছে, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে। কিন্তু মায়োপিয়ার মতো সমস্যার ক্ষেত্রে, যেখানে মূল সমস্যাটা হলো চোখের আকারটাই লম্বা হয়ে গেছে, সেখানে গাজরের কোনো ভূমিকাই নেই। সহজভাবে ভাবুন, আপনার চোখের বলটা লম্বা হয়ে গেছে। ভিটামিন এ কি সেটাকে আবার ছোট করে আগের আকারে ফিরিয়ে আনতে পারবে? না, তা তো পারবে না। পারবে না। একই কথা প্রযোজ্য চোখের ব্যায়াম, যোগা বা নানা ধরনের ঘরোয়া টোটকা, যেমন চোখে মধু বা গোলাপ জল দেওয়ার ক্ষেত্রেও। এগুলো কোনোভাবেই চোখের কাঠামোগত পরিবর্তনকে ঠিক করতে পারে না। তাহলে যাদের চোখে পাওয়ার এসে গেছে এবং তারা চশমা পড়তে চান না, তাদের জন্য উপায় কি? কন্ট্যাক্ট লেন্স তো একটা খুব জনপ্রিয় বিকল্প। এখানেই একটা বড় ঝুঁকির কথা না বললেই নয়। তান্ত্রিকভাবে বলতে গেলে কন্ট্যাক্ট লেন্স সম্ভবত চোখের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিসগুলোর মধ্যে একটি। বলেন কি, কন্ট্যাক্ট লেন্স চোখের জন্য সবচেয়ে খারাপ জিনিসগুলোর একটা? লক্ষ লক্ষ মানুষ তো রোজ এটা ব্যবহার করে। এটা তো বেশ বিতর্কিত একটা কথা শোনালো। ঝুঁকিটা হলো এর বিজ্ঞানের মধ্যে। আমাদের চোখের সামনের যে স্বচ্ছ অংশটা, কর্নিয়া, সেখানে কোনো রক্তনালী নেই। আচ্ছা। ওটা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। যখন আমরা কর্নিয়ার ওপর একটা প্লাস্টিকের লেন্স সারাদিনের জন্য লাগিয়ে দিই, তখন কর্নিয়ার অক্সিজেন সরবরাহ প্রায় ৮০-৯০% কমে যায়। এই অবস্থাকে বলে হাইপক্সিয়া। এর ফলে কি ধরনের ক্ষতি হতে পারে? এটা কি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা? অবশ্যই। দীর্ঘ সময় ধরে হাইপক্সিয়া চললে কর্নিয়া দুর্বল হয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকি হল ইনফেকশন। ইনফেকশন? হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের মধ্যে কর্নিয়াল আলসারের মতো মারাত্মক ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই আলসার থেকে কর্নিয়াতে ঘা হয়ে দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে চশমা থেকে মুক্তির সবচেয়ে নিরাপদ এবং আধুনিক উপায়গুলো কি? এখনকার দিনে অনেক উন্নত সার্জারি এসে গেছে। এর মধ্যে প্রধানত দুটি পদ্ধতি খুব জনপ্রিয়। একটি হল লেজার সার্জারি, যার মধ্যে সবচেয়ে পরিচিত হল লেসিক। লেসিক? হ্যাঁ, এক্ষেত্রে অত্যন্ত নিখুঁত লেজারের মাধ্যমে কর্নিয়ার আকার সামান্য পরিবর্তন করে চোখের ফোকাস ঠিক করে দেয়া হয়। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এই সার্জারিকে আরও নিখুঁত করা সম্ভব হচ্ছে। আর দ্বিতীয় পদ্ধতিটা? যদি কারো কর্নিয়া লেজারের জন্য উপযুক্ত না হয়, তাদের জন্য দ্বিতীয় এবং আরও উন্নত বিকল্প হল আইসিএল বা ইমপ্লান্টেবল কলেমার লেন্স। ইমপ্লান্টেবল এটা চোখের ভেতরে বসানো হয়? একদম। এটা অনেকটা কন্ট্যাক্ট লেন্সের মতোই, কিন্তু এটা চোখের বাইরে নয়, বরং চোখের ভেতরেই লেন্সের সামনে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। তাই অক্সিজেন সরবরাহ বা ইনফেকশনের কোনো ঝুঁকিই থাকে না। এখানেই একটা বিষয় আসছে যা আমার কাছে সায়েন্স ফিকশনের মতো লেগেছে, সুপারভিশন। এর মানে কি শুধু চশমা থেকে মুক্তি নয়, তার চেয়েও বেশি কিছু? ঠিক তাই। এটা খুব মজার একটা ব্যাপার। আমরা সাধারণত জানি যে একজন সুস্থ মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তি হল 6/6 বা 20/20 ভিশন। হ্যাঁ, কিন্তু মানুষের চোখের ক্ষমতা প্রকৃতিগতভাবে এর থেকেও বেশি। সমস্যা হল আমাদের প্রত্যেকের চোখে কিছু অতি সূক্ষ্ম ত্রুটি থাকে, যা চশমা দিয়েও ঠিক করা যায় না। আর প্রযুক্তি এখন সেই সূক্ষ্ম ত্রুটিগুলোকেও দূর করতে পারছে। একদম। আধুনিক এআই চালিত সার্জারির সময় এই প্রাকৃতিক ত্রুটিগুলোকেও নিখুঁতভাবে মেপে ঠিক করে দেওয়া সম্ভব। এর ফলে দৃষ্টিশক্তি 6/6 থেকে বেড়ে 6/5 বা এমনকি 6/4 পর্যন্ত পৌঁছতে পারে। তার মানে স্বাভাবিকের থেকেও অনেক উন্নত দৃষ্টি পাওয়া সম্ভব। হ্যাঁ, একজন সাধারণ মানুষ যে জিনিসটা 6 মিটার দূর থেকে স্পষ্ট দেখেন, সুপারভিশন থাকা একজন ব্যক্তি সেই জিনিসটা 9 বা 12 মিটার দূর থেকেও ততটাই স্পষ্ট দেখতে পারবেন। অসাধারণ। আচ্ছা, প্রযুক্তি তো সমস্যার সমাধান করছে, কিন্তু আমরা জীবনযাত্রার মাধ্যমে এই সমস্যাটাকে প্রতিরোধ করার জন্য কি করতে পারি? হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের মধ্যে যে মায়োপিয়া বাড়ছে। হ্যাঁ, এবং এর উপায়টা অবাক করার মতো সহজ। কি সেটা? মায়োপিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় হল আউটডোর অ্যাক্টিভিটি, বাইরে মাঠে ঘাটে সময় কাটানো। বাইরে খেলাধুলা করা।
শুধু এইটুকু। এর পেছনের বিজ্ঞানটা কি? শুধু স্ক্রিন থেকে দূরে থাকা নয়। গবেষণায় দেখা গেছে দিনের বেলায় বিশেষ করে সূর্যের আলো যখন আমাদের চোখে পড়ে তখন রেটিনা থেকে ডোপামিন নামে একটি রাসায়নিক বের হয়। এই ডোপামিন চোখের অস্বাভাবিক লম্বা হওয়াকে বাধা দেয়, অর্থাৎ এটা মায়োপিয়ার মূল কারণটাকেই আক্রমণ করে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এতটাই গুরুত্বপূর্ণ যে সিঙ্গাপুরের মতো দেশে সরকার আইন করে বাচ্চাদের জন্য প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা বাইরে খেলা বাধ্যতামূলক করে দিয়েছে। দারুণ উদ্যোগ। আচ্ছা, এছাড়াও তো আরও কিছু সাধারণ সমস্যা আছে, যেমন ক্যাটারাক্ট বা ছানি। এটা ঠিক কি? ছানি আসলে বয়সজনিত একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো রোগ নয়। চুল পাকার মতো? একদম। বয়স বাড়লে যেমন চুল পাকে, ঠিক তেমনি চোখের ভেতরের প্রাকৃতিক লেন্সটাও ধীরে ধীরে সাদা বা অস্বচ্ছ হয়ে যায়। সার্জারি এর একমাত্র সমাধান। আর ফ্লোটার্স, আমার মনে হয় আমি নিজেও মাঝে মাঝে চোখের সামনে মাকড়সার জালার মতো কিছু একটা ভাসতে দেখি। ওগুলোই হলো ফ্লোটার্স। আমাদের চোখের ভেতরে জেলিটা বয়স বাড়ার সাথে সাথে সংকুচিত হয়ে কিছু অংশ গুচ্ছ আকারে ভেসে বেড়ায়। আমরা সেটারই ছায়া দেখতে পাই। 99% ক্ষেত্রে এটা সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে কখন চিন্তা করতে হবে? যদি হঠাৎ করে অনেকগুলো ফ্লোটার্স একসঙ্গে দেখেন, যেন কালো বৃষ্টির মতো কিছু পড়ছে, অথবা এর সাথে যদি আলোর ঝলকানি দেখেন, এটা রেটিনা ছিঁড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা খুব সাধারণ সমস্যা হলো চোখ লাল হওয়া। অনেকেই তো ফার্মাসি থেকে ড্রপ কিনে ব্যবহার করেন। এটা একেবারেই করা উচিত নয়, খুব বিপজ্জনক হতে পারে। চোখ লাল হওয়া নিজে কোনো রোগ নয়, এটা রোগের একটা লক্ষণ। আচ্ছা। এর পেছনে সাধারণ অ্যালার্জি থেকে শুরু করে কর্নিয়ার ইনফেকশন বা গ্লুকোমার মতো গুরুতর কারণও থাকতে পারে। কারণ না জেনে স্টেরয়েডযুক্ত ড্রপ দিলে ইনফেকশন বহুগুণ বেড়ে যেতে পারে। আমরা তো বর্তমানে প্রযুক্তি নিয়ে কথা বললাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। বায়োনিক আই এবং নিউরালিঙ্ক, এগুলো কি সত্যি কোনোদিন অন্ধত্ব নিরাময় করতে পারবে? অবশ্যই পারবে। এই দুটি প্রযুক্তি দুটি ভিন্ন ধরনের অন্ধত্বের সমাধান করবে। বায়োনিক আই তখন কাজে আসে যখন রেটিনা নষ্ট কিন্তু অপটিক নার্ভ ঠিক থাকে। ক্যামেরা দিয়ে সিগন্যাল পাঠানো হয়। হ্যাঁ, ক্যামেরার সিগন্যাল সরাসরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠানো হয়। আর নিউরালিঙ্ক, ওটা তো আরও এক ধাপে গিয়ে। নিউরালিঙ্ক হল চূড়ান্ত সমাধান। যখন চোখ, নার্ভ সবই নষ্ট, অথবা মস্তিষ্কে দেখার অংশটাই কাজ করছে না, তখন এই প্রযুক্তি সরাসরি মস্তিষ্কের ওই অংশে চিপ বসিয়ে দেখার অনুভূতি তৈরি করতে পারে। মানে চোখকে পুরোপুরি বাইপাস করে? একদম। এই প্রযুক্তিগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগামী কয়েক দশকে এগুলো বৈপ্লবিক পরিবর্তন আনবে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক কথায় গুটিয়ে আনি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের আধুনিক জীবনযাত্রার কারণেই চোখ বিবর্তিত হচ্ছে। হ্যাঁ, আর প্রচলিত ধারণাগুলোর মানে ব্লু লাইট বা গাজরের মতো ব্যাপারগুলোর পেছনে বিজ্ঞান ততটা জোরালো নয়। তবে সবচেয়ে বড় আশার কথা হল, প্রযুক্তি আমাদের শুধু চশমা থেকে মুক্তি দিচ্ছে না, বরং স্বাভাবিকের চেয়েও উন্নত দৃষ্টি শক্তি দিতে সক্ষম হচ্ছে। আর সবকিছুর উপরে হলো প্রতিরোধ। স্বাস্থ্যকর জীবনযাত্রা আর বাচ্চাদের জন্য বাইরে সময় কাটানোটা হয়তো এই নীরব মহামারী আটকানোর সবচেয়ে সহজ উপায়। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমাদের চোখ যদি এভাবেই কাছের জিনিস দেখার জন্য নিজেকে বদলাতে থাকে, তাহলে কি আমরা ধীরে ধীরে দূরের জিনিস স্পষ্টভাবে দেখার ক্ষমতা হারিয়ে ফেলছি? এটা একটা ভাবার মতো প্রশ্ন। আজ থেকে 1000 বছর পর এক সম্পূর্ণ ডিজিটাল পৃথিবীতে মানুষের চোখের গঠন বা ক্ষমতা ঠিক কেমন হতে পারে, এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই ছেড়ে দেওয়া হয়।